ঝড়খালিতে তৃণমূল নেতা দাদাগিরি, বেসরকারি স্কুলে হামলা চালানোর অভিযোগ। ঝড়খালিতে তৃণমূল নেতা দাদাগিরি, বেসরকারি স্কুলে হামলা চালানোর অভিযোগ। ভাঙচুর চালানো হয় স্কুলের আসবাবপত্রের সিসিটিভি ও ভাঙচুরের অভিযোগ। পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ। স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালিত স্কুল সংগঠনে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ। মহিলা সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ। যে খবরে নজর রাখতে হচ্ছে, ঝড়খালিতে তৃণমূল নেতা দাদাগিরি, বেসরকারি স্কুলে হামলা চালানোর অভিযোগ। ভাঙচুর চালানো হয় স্কুলের আসবাবপত্রে সিসিটিভি ও ভাঙচুর করার অভিযোগ। অভিযোগকারী তিনি ঠিক কি জানাচ্ছেন শুনবো। আমাদেরকে মারে, সব পুরুষরা মিলে আমাদের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যায়। আমাকে কোমরে, বুকে, মানে আমার লজ্জা লাগছে বলতে, মানে আমার ব্যথা করছে এখনো। মানে কি বিচ্ছিরি ভাবে মানে শ্লীলতাহানি করেছে, অশ্লীল ভাবে গালাগালি দিয়েছে। মন্ডল আমাকে মেরেছে, পরিমল মন্ডল, কয়েকজন মহিলা রয়েছে, আমি নাম জানি না তাদের, আমি দেখলে বলে দিতে পারবো। দখল করবে, লুটপাট চালাবে, আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছে, সব কিছু নিয়ে নিয়েছে। আপনার মহিলারা ওখানে ক্লাস করেন তাই তো? হ্যাঁ, আমরা হাতে পায়ে মানে মাটিতে পড়ে ওদের কাছে হাতে পায়ে ধরে মানে কান্দি মিনতি করেছি। তারপরে ওরা আমাদেরকে আমাদের ফোন কেড়ে নিয়েছে। কতজনকে মারধর করেছে আপনাদের? প্রত্যেক মহিলার গায়ে পুরুষেরা হাত তুলেছে। কতজন ছিলেন আপনারা? আমরা 5 জন মহিলা। এসপি অফিসে এসেছেন অভিযোগ জানাতে কি? হ্যাঁ, বিচার চাইতে এসেছি। আমাদের উপরে যে আর এই ঘটনায় উপপ্রধান দিলীপ মণ্ডল তিনি ঠিক কি বলছেন শুনবো। না, এর অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই অভিযোগ কোনো গুরুত্ব নেই অভিযোগের, কারণ তাদের মতন করে তারা অভিযোগ করেছে। এখানে যেটা আমি শুনেছি, কালকে এখনও আমার শরীর অসুস্থ আছে। কালকে প্রচণ্ড শরীর অসুস্থ ছিলাম, বাড়ি অল্পে শুয়েছিলাম। তারপরে আমি শুনলাম, আমি পরে এসেছিলাম, যে শুনলাম এখানে কিছু মহিলারা চড়া হয়ে এখানে যে স্কুলটা চলছিল, সেই স্কুলের ম্যাডাম যারা ছিল তাদেরকে এখান থেকে জায়গা দখল করার কোনো প্রশ্ন নেই, কারণ জায়গাটা তো ওনাদের না। জায়গাটা যদি ওনাদের থাকতো তাহলে দখল করে নিত। জায়গাটা একটা খাসল্যান্ড জায়গা, যেটা স্কুলের জায়গা এখানে ছিল, এবং এখানে একটা বৃহৎ মন্দির একটা হচ্ছে, সেহেতু জায়গাটা তো ওনাদের, ল্যান্ডটা তো ওনাদের না। ওটা একটা জুনিয়র স্কুল ছিল, সেই জুনিয়র স্কুলে যাতে ওখানে নতুন শিক্ষাবর্ষের থেকে যাতে মাস্টার ওখানে নিয়ে হয়, সেইভাবে ডিআই থেকে শুরু করে সমস্ত জায়গায় কথাবার্তা। আর এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা তিনি ঠিক কি বলছেন শুনবো। আপনাদের তো ইংলিশ মিডিয়াম করার কথা ছিল, তো আপনারা ইংলিশ মিডিয়াম স্কুল করেননি, তাহলে আমাদের জায়গা আমাদের ছেড়ে দিতে হবে, আমাদের জুনিয়র হাই স্কুল আবার চালু হবে, সেইভাবে আমাদের কথা ছিল। কিন্তু ওরা আমাদের কথা শোনেনি। আমরা বাধ্য হয়ে এসপি অফিস টফিস সব দিকে আমরা দরখাস্ত দিয়েছি, এবং আগামীকাল আমরা ওদেরকে বলেছিলাম, গ্রামের মহিলারা এসেছিল যে আমাদের যেটা ছিল এই জুনিয়র স্কুল সেটাই চলবে, আপনারা চলে যান এখান থেকে। ওদের কোনো মারধর, কোনো গায়ে হাত, ওরা যে অভিযোগটা করছে সেটা কি মিথ্যা? না, সেটা মিথ্যা, সেটা ভিত্তিহীন। মেদিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের অপারেশন করাতে গিয়ে দৃষ্টি হারিয়েছেন 20 জন। এখনো অনেকে কলকাতা মেডিকেলে চিকিৎসাধীন। অনেকেই হাসপাতাল থেকে ফিরলেও ফেরেনি দৃষ্টিশক্তি। কার গাফিলতিতে দৃষ্টি হারালেন তারা? কি ছবি উঠে আসছে, আমাদের প্রতিনিধি সৈকত কি ছবি তুলে ধরেছে দেখবো। গার্ডেনিস সুপার স্পেশালিটি হসপিটালের এই ঘটনা সরকারের নজরে আসতে এখন এই হসপিটালে আই ডিপার্টমেন্ট বা চক্ষু বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কিন্তু যারা পাড়া প্রতিবেশী থেকে যারা সাফারার, যাদের চোখ বলতে গেলে হয়তো নষ্ট হয়ে যেতে বসেছে, কারণ কলকাতা মেডিকেলে যাদের ট্রান্সফার করা হয়েছিল সেখান থেকেও চিকিৎসকরা নিশ্চয়তা দিতে পারেননি অধিকাংশ ভুক্তভোগীকে যে একেবারে স্পষ্ট তারা দেখতে পাবেন। সেই জন্যে তারা এবং তাদের প্রতিবেশীরা চাইছেন চিকিৎসক বা যাদের ভুলে এই ঘটনা হয়েছে তাদের কড়া শাস্তি হোক। শুধু নয়, নতুন যে আইন, সেই নতুন আইনে যে ডাক্তারির গাফিলতি প্রমাণ হলে জেল হবে। অনেক প্রতিবেশী থেকে যারা ভুক্তভোগী তারাও চাইছেন ডাক্তার তো থাকবেন, ডাক্তার দরকার, কিন্তু এই ভুলের জন্য একটা কড়া শাস্তি দরকার। কিন্তু এর দায় নেবে কে, সেই প্রশ্ন করছেন ভুক্তভোগী থেকে প্রতিবেশী, কিন্তু কেউই এখনও দায় নিচ্ছেন না। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।
যিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি ঠিক কি বলছেন এবং তার পরিবার ঠিক কি বলছেন শুনবো। কেমন আছে না? মোটামুটি ঠিক আছে, চোখে দেখা যায় না। আপনার কোন চোখে ছানি অপারেশন হয়েছে? বাঁ চোখ। বা চোখে শুক্রবারে অপারেশন হলো, শনিবারে ছেড়ে দিল। রোববার দিয়ে শনিবারে রাত্রিরে দিয়ে ব্যথা স্টার্ট, এখান দিয়ে এই পর্যন্ত খুব ব্যথা। রোববারে আমি নাজিয়ালে নিয়ে গেছিলাম, এখানে নিয়ে যাই, ট্যাবলেট দিল, খেলাম, কম হয়ে গেল। কি সকালে আমি মনে চল বাবা, সোমবারে ফির গেলাম। ওই সোমবারে হসপিটালে গেলাম, কাগজ দিয়ে গেছি, ব্যাস। ও একটা ম্যাডাম গরম হয়ে গেছে ওর উপরে, তুই কী করে কাজ করলি রে মজদেন? ডাক্তার, লেডি ডাক্তার চোখের আছে, ও ওকে বলছে তুই এর কাজ কী করলি, কটা অপারেশন করেছি, কটা বললো, যা সবকে ডাক। ওরা ওর জীবন লড়িয়ে দিয়েছে মেডিকেল আলালা। হ্যাঁ, ওরা খুব ভালো কাজ করে। গার্ডেন নিচ থেকে আপনাদেরকে কলকাতা মেডিকেলে পাঠায়। হ্যাঁ, ওখানে ভালো কাজ করেছে ওরা। গার্ডেন নিচে সমস্যা কি হয়েছিল যার জন্য আপনাদের আবার ডাক করালো? আপনার এই চোখ থেকে মাথা অবধি ব্যথা শুরু হলো, পেন শুরু হলো, এর কারণ কি? ডাক্তাররা কিছু বলেছে? তো ডাক্তার কিছু বলছে না, ও বলছে তুমি আসো, আমাদের যত শক্তি ছিল আমরা করে দিয়েছি, এবার উপরওয়ালা। এখনো সমস্যা আছে না সেই চোখে দেখতে পাচ্ছেন? না না, একদম একদম না, এই চোখটা একদম না। অর্থাৎ বাঁ চোখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না? না না, ও বলেই দিয়েছে ডক্টর নিয়ে যে ও দেখো আমাদের যত চেষ্টা থাকবে আমরা করে নেবো। আমরা তো এ না যে নারকলের মতন পুড়ে বের করব, আমরা ওয়াশ করে ওই জিনিসটা বের করে নেবো। আর উপরওয়ালা আর তোমাদের। কার গাফিলতিতে দৃষ্টি হারালেন তারা? দৃষ্টিশক্তি হারানোর দায় নেবে কে? দায় এড়াতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার এতদিন পরেও কেন ব্যবস্থা নিল না রাজ্য স্বাস্থ্য দপ্তর? কি বলছেন যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন? কি ছবি উঠে আসছে? আমাদের প্রতিনিধি পিঙ্কি কি ছবি তুলে ধরেছে, দেখবো। 61 বছরের মেটিয়াবুরুজের বাসিন্দা আব্দুর রহমান, তিনি গিয়েছিলেন নিজের চোখের যে একটা কার্যত চোখের সমস্যা হচ্ছিল সেই সমস্যার সমাধান বার করতে নাদিয়াল হাসপাতাল কিংবা গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু কে জানতো সেই অপারেশনের পরই কার্যত তার চোখের দৃষ্টি প্রায় যেতে বসেছে। একটা নয়, পরপর দুটো অপারেশন হয়, কিন্তু সেই অপারেশনের পরও এখনো পর্যন্ত আব্দুর রহমান বাবু এখনো চোখে পুরোপুরি ঝাপসা দেখছেন এবং আদৌ জানেন না সেই চোখটা আদৌ ফিরবে কিনা। এই গভীর সমস্যার বা ক্ষতির দাম দেবেন কে? 28 তারিখ আমি ওখানে এডমিট হলো, আমি ওখানে নাদিয়ালে হসপিটালে। 29 তারিখ আমার 12টার সময় অপারেশন হলো। 4টের সময় আমাকে দিদি বলে তোমাকে রিলিজ করে দিচ্ছি, তোমাকে রিলিজ করে দিচ্ছি। ডক্টর, হ্যাঁ, যে অপারেশন করেছিল উনি বলে 4টের সময় তোমাকে রিলিজ করে দিচ্ছি, তুমি চলে যাবে। বুধবারে আবার আমি ডাকবো আপনাকে। উনি হঠাৎ করে মঙ্গলবার আমাকে ডেকেছে, তুমি তাড়াতাড়ি নাদিয়ালে চলে আসে। কিছু বললো না, বলে তুমি চলে আসো, আমি কথা আছে। গিয়েছি আমি এই লুঙ্গি শার্ট জামা পরে গিয়েছি। ওখানে 5টা লোক আর বসা ছিল, একসঙ্গে আমাদেরকে 6টা জনকে নিয়ে মেডিকেল কলেজে নিয়ে গেল। তারপর আমার কাছে কেউ ছিল না, বাড়ির লোক। আমি একা ওখানে অ্যাডমিট হলো। অ্যাডমিট পরে আমাকে 4 ঘন্টা পরে উপরে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। যা ইঞ্জেকশন ছিল ইনফেকশনে ওটা দিয়েছে। দেওয়ার পরে বুধবারে আবার বৃহস্পতিবারে আবার আমাকে মেডিকেল ওখানে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আমাকে 2 ঘন্টা বসিয়ে তারপরে আমাকে ডাকলো। ডাকে আমার যা দিল, অপারেশন হয়ে গেল। অপারেশন হওয়ার পরে আমাকে ওয়ার্ডে দিয়ে দিল। তারপরে একদিন পরে আবার ডাক্তার সাহেব আমার কাছে আসলো, তুমি ভালো আছে, তোমার ঠিক আছে, আরও একদিন থাকো, তারপরে একদিন পরে তোমাকে আমি ডিসচার্জ করে দিই, তোমার চোখ ভালো আছে। কিন্তু আমার চোখটা ভালো নেই, আগে যে অপারেশন আগে আমার যা ছিল ওর থেকে খারাপ হয়ে গেছে। অপারেশনের আগে যেমন ছিল, হ্যাঁ, অপারেশন আগে ওর থেকে ভালো ছিল, অপারেশন পরে আবার খারাপ হয়ে গেছে। আপনি অপারেশন প্রথম দিন অপারেশন হওয়ার পর কিরকম চোখে দেখছিলেন? মানে প্রথম আপনি কখন বুঝতে পারলেন আপনার চোখে সমস্যা হচ্ছে? এটা বুঝতে পারলাম আমি বুধবারে, মানে আমাকে বুঝতে পারলাম কি ঝাপঝাপ দেখা যাচ্ছে। তারপরে দিদি সেই দিন আমাকে ডেকে দিল, তুমি তাড়াতাড়ি নাদিয়াল থানাতে এসে নাদিয়ালে হসপিটালে এসে যাও। তো
তো আমি জিজ্ঞাসা করি কেন, বলি না তুমি এসেছো আমি নিয়ে, তারপর হঠাৎ করে আমাকে মেডিকেল কলেজে নিয়ে গেলো, ওখানে দিদি নিজে সঙ্গে থেকে ওখানে অ্যাডমিট করলো আমাকে।